বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে বর্তমান সভ্যতা। 3-0 তত্ত্ব নিয়ে প্রধান উপদেষ্টা, বাংলাদেশের উন্নয়নে কাতারের কাছে বিনিয়োগ প্রত্যাশা। সুষ্ঠু নির্বাচনে প্রয়োজনীয় সহায়তা দেবে অস্ট্রেলিয়া, সাংবিধানিক ক্ষমতার মধ্যে থাকা কাজ গোছানোয় ব্যস্ত কমিশন। শ্রমিকদের নিয়ে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে বললেন সংস্কার কমিশন প্রধান। লেজুর বৃত্তির মানসিকতাকে দায়ী করছেন রাজনীতিকরা। এবং জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ফের তলানিতে ভারত পাকিস্তান সম্পর্ক, 5টি কড়া সিদ্ধান্ত দিলে পাল্টা ব্যবস্থা নেবে ইসলামাবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবার বিস্তারিত। বর্তমান সভ্যতাকে আত্মবিনাশী উল্লেখ করে এটি কেবল বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। কাতার বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। 3-0 একটি বিশ্ব নির্মাণ, 0 নেট কার্বন নির্গমন, 0 সম্পদ মজুত এবং 0 বেকারত্ব শীর্ষক অধিবেশনের আয়োজন করে কাতার বিশ্ববিদ্যালয়। এতে 3-0 তত্ত্ব নিয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, বিশ্ব যে সভ্যতার মধ্য দিয়ে এগোচ্ছে তা আত্মবিনাশী। এটি শুধু বর্জ্য তৈরি করছে, যা এক সময় গোটা বিশ্বকে বিনাশ করবে। Most powerful generation in human history, I can do it much better, much faster than any other generation has ever done. If other generation took years and years to get it done, you do it in a split second. That's the power you got. বাংলাদেশের তরুণ জনসংখ্যার জন্য নতুন সুযোগ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরিতে কাতারের কাছে পূর্ণ কূটনৈতিক, আর্থিক এবং বিনিয়োগ সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দোহায় দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সাথে সাক্ষাতে এমন আহ্বান জানান তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন কাতারের প্রধানমন্ত্রী। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তনে সব রকম সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশন সুসান রাইস। সকালে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। সিসি জানান, সংস্কার কমিশনের অপেক্ষায় না থেকে সাংবিধানিক ক্ষমতায় যতটুকু সম্ভব সে কাজগুলো আগে শেষ করবে কমিশন। এমআর আসাদের প্রতিবেদন। 3 মাস আগে অস্ট্রেলিয়ান হাই কমিশনার হিসেবে ঢাকায় যোগ দেন সুসান রাইল। বৃহস্পতিবার সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন ভবনে যান তিনি। আলোচনা শেষে সুসান রাইল জানান, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইসির যাত্রায় সার্বিক সহযোগিতা দিয়ে পাশে থাকবে তার দেশ। Bangladesh is going through as it moves towards open, free and fair elections. Australia stands by Bangladesh and we continue to work with you as best we can to support your. আর প্রধান নির্বাচন কমিশনার বলেন, দ্রুত বাস্তবায়নযোগ্য বেশ কিছু আইন সংশোধনের কাজ চলছে। নতুন দলের নিবন্ধন প্রক্রিয়াও চলমান। আমরা প্রকিউরমেন্টের কাজ শুরু করেছি, এটা বলেছে অলরেডি টেন্ডার হয়ে গেছে, এটা জানিয়েছি। তারপরে আমাদের যে ডিলিমিটেশনের জন্য আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, সেটা ইনশাআল্লাহ একটা আইনের সংশোধন দরকার, এটা হয়ে গেলে ওইটাও আমরা করে ফেলবো। পার্টি রেজিস্ট্রেশনের জন্য আমরা অ্যাডভার্টাইজ করেছি, টাইম বাড়িয়েছি 2 মাস, এই কথাটা বলেছি। সাংবিধানিক এখতিয়ারে থাকা কাজগুলো ইসি করছে জানিয়ে বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশ পাওয়ার পর বাদ বাকি কাজে মনোযোগ দেবে কমিশন। ইলেকশনের আগে যেগুলো করা সম্ভব, যেগুলো প্রয়োজন, সেগুলো আমরা করব। ঐকমত্য কমিশন থেকে তো ওনারাই দিবেন যে কখন কিভাবে কি করবেন, এটা আমাদের হাতে নাই। সুতরাং আমরা অনেকগুলো যেগুলো রাজনৈতিক বিষয় আছে, যেগুলোতে রাজনীতি ইনভলভ আছে, এটা ওনারা করে আমাদের সিদ্ধান্ত আমরা তখন জানবো। এটা নিয়ে কী দেন, কী ধরনের দেন, আমরা তো আর জানি না। এরপর দক্ষিণের মেয়র ঘোষণা নিয়ে গ্যাজেট প্রকাশের বিষয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন ইশরাক হোসেন। পরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। যখন গ্যাজেট হবে বা পরবর্তীতে আরও যখন এটা কার্যক্রমটা আরও অগ্রসর হবে, আমরা আমাদের যে আইনজীবী প্যানেল যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে ফুল ব্রিফিং করতে পারবো। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্মাণে সবার সাথে আলোচনা করে একটি জাতীয় সনদ তৈরি করা হবে বলে জানালেন জাতীয় ঐক্যমত্য কমিশন সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের। সকালে জাতীয় সংসদ ভবনের এলজি থেকে আমজনতার দলের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। বৈঠকে আমজনতার দলের আহ্বায়ক মিয়া মশিউজ্জামান সংবিধান, বিচার ও দুর্নীতি দমন কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা করেন। রাজনৈতিক দল হিসেবে আপনারা, অন্যান্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ
ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যাতে করে আমাদেরকে পুনর্বার এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে না হয়, পুনর্বার যেন আমাদের প্রাণ দিতে না হয়, পুনর্বার যেন গুম খুন বিচার বহির্ভূত হত্যার মোকাবেলা করতে না হয়। আমরা সংবিধান সংস্কার, বিচার বিভাগের সংস্কার আর দুর্নীতি দমন কমিশনের সংস্কার, এই তিনটা বিষয়ে আপনারা পারমিশন দিলে আমরা তিনটা বিষয়ে আলাপ করতে চাই, জাতির জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনায় অবদান রাখতে পারবো। আমরা চেষ্টা করবো আপনাদের কাজকে যদি আমরা আরো সহজ করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। পলাতক শেখ হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে উদ্ধতপূর্ণ আচরণ করছে তা অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর প্রমাণের গভীর চক্রান্ত বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের নীরবতায় তারা এমন আচরণ করছে। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, প্রশাসনের অনেকেই ফ্যাসিস্টের দোসরদের সহযোগিতা করে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। জুলাই আগস্টে শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আদালতকে ভেঙচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে অধ্যত্বপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েচ এর ভিসি এবং প্রো ভিসি পদত্যাগ করেছেন। বুধবার রাতে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। 3 মাসেরও বেশি সময় ধরে আন্দোলনের পর দাবি পূরণ হওয়ায় ক্যাম্পাস জুড়ে আনন্দ উল্লাস করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক, এই নিয়ে আরো জানতে খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, কুয়েটে তো ভিসি প্রোভিসি দুজনই পদত্যাগ করেছেন। কুয়েট পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, কি বলছেন তারা, জানাবেন। ভিসি এবং প্রোভিসির পদত্যাগের পরে এখন আজকে এই মুহূর্তে কিছু সময় আগে ছাত্ররা আনন্দ মিছিল করেছে। তারা পুরো ক্যাম্পাস জুড়ে বিভিন্ন স্লোগানে আনন্দ মিছিল করছে এবং বর্তমানে তারা আনন্দ মিছিল করে কুয়েটের যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেখানে অবস্থান করছে এবং সেখানে কিছু সময় পরে তারা সাংবাদিকদের সাথে আলোচনা করবে। এবং আমরা বিকালের দিকে দেখেছি কুয়েটের যে শিক্ষক সমিতি আছেন সেই শিক্ষক সমিতি তারা একটা মিটিং করে একটা প্রেস ব্রিফিংও তারা দিয়েছেন এবং সেখানে কুয়েটের যে সাধারণ সম্পাদক তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে এই যে উপাচার্যকে অব্যাহতি দেওয়া হয়েছে সেখানে ন্যায় বিচার করেছেন এবং সেই সাথে তারা বলেছেন যে কুয়েটের যে রাজনীতি নিষিদ্ধের যে বিষয়টা নিয়ে এতদিন আন্দোলন চলে আসছিল বিষয়টা এখন এমনই দাঁড়াচ্ছে যে সেই রাজনীতি গেছে বলে তারা মন্তব্য করছেন এবং তারা মন্তব্য করছেন যে এই ধরনের সুস্থ নিরপেক্ষ তদন্ত ছাড়া এই ধরনের অব্যাহতি ভবিষ্যতে কুয়েটের পরিবেশকে আরো সংখ্যায় ফেলবে বলে শিক্ষকরা মনে করছে। তবে শিক্ষকরা এটা বলছেন যে আমরা তাদের শিক্ষকবৃন্দ কুয়েটের সার্বিক পরিস্থিতি সুস্থ পরিস্থিতির জন্য যতটুকু কাজ করা প্রয়োজন ততটুকু তারা করবেন। আর ছাত্ররা চাচ্ছেন যে এই কুয়েট এখন স্বাভাবিকভাবে চলুক, এখানে রাজনীতি মুক্ত কুয়েট থাকুক এবং কুয়েটের যে নতুন ভিসির দায়িত্ব নেবেন তিনি যেন সঠিকভাবে এবং কোনো প্রভাব মুক্ত থেকে রাজনীতি মুক্ত থেকে কুয়েটের একাডেমিক এবং সমস্ত কার্যক্রম পরিচালনা করতে পারে সেরকম প্রত্যাশা তারা করছে। এবং এই প্রত্যাশা নিয়ে কিন্তু কুয়েটের শিক্ষার্থীরা একটু আগে আমরা বলতে পারি 5টার সময় থেকে তারা একটা বিজয় মিছিল বের করে এবং পুরো ক্যাম্পাস জুড়ে তারা বিজয় মিছিল করে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল। সেই স্লোগানে বিশেষ করে তারা এখন শহীদ মিনারে অবস্থান করছেন। সোনিয়া, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। শহীদুল, আপনাকে ধন্যবাদ। শ্রমিকের ক্ষেত্রে দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। আর শ্রমিকদের পিছিয়ে পড়ার জন্য লেজুর ভিত্তিক বড় কারণ বললেন রাজনীতিবিদরা। রাজধানীতে আয়োজিত এক কনভেনশনে এসব কথা বলেন বক্তারা। রেজা খানের রিপোর্ট। এক যুগ আগের এই দিনে বিশ্বের 3য় বৃহৎ দুর্ঘটনা ঘটে সাভারের রানা প্লাজায়। ভবনটি ধসে প্রাণ হারায় 1138 জন শ্রমিক।
এছাড়া গেল 12 বছরে দেশে পেশাগত দুর্ঘটনায় মারা গেছে মোট 10,210 জন শ্রমিক। দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর এই পরিসংখ্যান উঠে এসেছে বিভিন্ন গবেষণা প্রতিবেদনে। এই বাস্তবতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করা হয় কর্মক্ষেত্রে নিরাপত্তা কনভেনশন। দুর্ঘটনা থেকে বাঁচবার অধিকার, দুর্ঘটনায় কবলিত হলে তার ভবিষ্যৎ নিরাপদ জীবনের অধিকার। জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন মজুরদের জীবনমান উন্নয়নে রাজনৈতিক ও আইনি প্রতিবন্ধকতার কথা বলেন। পলিটিক্যাল ট্রেডে আমরা রাজনৈতিক লেজুর ভিত্তিতে আমাদেরকে অনেক পেছন নিয়ে গেছে। ভুক্তভোগী ব্যক্তি যে তার নামে যে বিচারটা হচ্ছে সেখানে সে যে অংশগ্রহণ করার সুযোগ পাবে সেটাও কিন্তু নাই। মজুর ও মালিকদের জন্য আলাদা ট্রেড ইউনিয়ন গড়ে তোলার পরামর্শ দেন অর্থনীতিবিদ MM আকাশ। আমরা যাদের বিরুদ্ধে লড়ছি তারা হলো পুঁজিপতি শ্রেণী। এই দলটার 3টা বাহু, একটা হলো অসৎ আমলা, একটা হলো অসৎ ব্যবসায়ী, আর একটা হলো অসৎ রাজনীতিবিদ। আর শ্রমিকের জীবনের ক্ষেত্রে দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে বলে জানান শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। যে শ্রমজীবী মানুষের জীবনের প্রতি উপেক্ষা, অবজ্ঞা, এখানে কোনো ব্যত্যয় নেই। ওই যিনি কারখানার লাইসেন্স দিয়েছে তিনিও মনে করছেন যে এখানে কয়েক হাজার লোক কাজ করে তাতে কিছু যায় আসে না, কারণ তারা শ্রমিক। রানা প্লাজা দিবস উপলক্ষে এবছর জুরাইনে শ্রমিকদের কবরে কোনো রাজনৈতিক দল শ্রদ্ধা জানাতে যায়নি বলে দুঃখ প্রকাশ করেন তিনি। কোনো রাজনৈতিক দল কোনোদিন জুরাইনে বা রানা প্লাজায় শ্রদ্ধাঞ্জলি করতে যায় না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান সম্পর্ক ফের তলানিতে নেমেছে। ইতোমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে 5টি কড়া সিদ্ধান্ত নিয়েছে ভারত। এগুলি হলো সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত, পাঞ্জাবের আচারি চেকপোস্ট বন্ধ, পাকিস্তানদের ভিসা নিষেধাজ্ঞা, কূটনৈতিক বহিষ্কার ও পাকিস্তানে ভারতীয় হাইকমিশনে কর্মী সংখ্যা কমানো। অন্যদিকে প্রতিবেশী দেশের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান। এদিকে পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাকিস্তানের পতাকা পুড়িয়ে বিক্ষোভ করেছেন ভারতীয়রা। বিস্তারিত ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় 26 পর্যটককে হত্যার ঘটনায় প্রচণ্ড রকম ক্ষেপেছে ভারত সরকার। হামলার খবরে সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি সৌদি আরব থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসেই নিরাপত্তা উপদেষ্টা ও কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন তিনি। বুধবারের ওই বৈঠকে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনা, সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত, দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এছাড়া সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পের অধীনে কোনো পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। এই ভিসা প্রকল্পের অধীনে যে সমস্ত পাকিস্তানি এখন ভারতে আছেন 48 ঘন্টার মধ্যে তাদের দেশ ছাড়তে বলা হয়েছে। Cabinet Committee on Security met this evening under the chairmanship of the Honourable Prime Minister. The integrated checkpost Atari will be closed with immediate effect. সিদ্ধান্ত মতে দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টাদের 1 সপ্তাহের মধ্যে দেশে ফিরতে বলা হয়েছে। অন্যদিকে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কর্মী সংখ্যা 55 থেকে কমিয়ে 30-এ নামিয়ে আনা হবে। বিক্রম মিস্ত্রি জানান 1960 সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সিন্ধু নদ ও উপনদ নদীর পানি ভাগাভাগি করে দুদেশ। তবে এখন থেকে আর 1 ছটাক পানিও পাবে না পাকিস্তান। অবিলম্বে এই স্থগিতাদেশ কার্যকর হবে। The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. 5 সিদ্ধান্তের আরেকটি হচ্ছে পাঞ্জাবের আট্টারি ওয়াঘা সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। যেসব পাকিস্তানি এই সীমান্ত দিয়ে ঢুকে ভারতে অবস্থান করছেন তাদেরকে 1 মের মধ্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পহেলগামে হামলার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ ভারতীয়রা। বিক্ষোভ মিছিলের পাশাপাশি পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে সন্ত্রাসীদের কঠোর বিচার দাবি করেন তারা। किस तरीके से कल कश्मीर में निंदनीय हरकत की गई और बुज़दिल हरकत की गई आतंकवादियों के द्वारा। कुछ लोग पर्यटक जो घूमने आए थे अपने परिवार के साथ और उनको वहां उनका नाम पूछिए उनको मारा गया, बड़ी शर्मनाक घटना है ये। এদিকে প্রতিবেশী দেশের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতে ন্যাশনাল সিকিউরিটি কমিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। জিও নিউজকে তিনি বলেন, ভারত কোনোভাবেই সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারে না, কারণ এর সঙ্গে কেবল ভারত পাকিস্তানই নয়, বিশ্বব্যাংক সহ অন্যান্য অংশীজনরাও জড়িত।
যাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তারা সাধারণ জনতা নয় বলে দাবি করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। এক বিবৃতিতে গ্রুপটি জানায় যাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তারা গবেষণার জন্য দায়িত্বপ্রাপ্ত গোপন নিরাপত্তা বাহিনীর সংস্থার সদস্য। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। নিরাপদ পথচারী পারাপার নিশ্চিত করতে রাজধানীর 4টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট চালু করবে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এর মাধ্যমে ঢাকা রোড সেফটি পাইলট প্রকল্পের উদ্দেশ্যে বাস্তবায়িত হবে বলে মনে করেন জেএমপি ট্রাফিক প্রধান মোহাম্মদ সরওয়ার। আরও জানাচ্ছেন কাজী এহসান বিন দিদার। যত্রতত্র রাস্তা পারাপার বন্ধের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রথমবারের মতো রাজধানীর মিরপুর 2-এ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনে সিগন্যাল লাইট সিস্টেম চালু করল ডিএমপির ট্রাফিক বিভাগ। স্বয়ংক্রিয় এই সিগন্যালিং ব্যবস্থায় পথচারীদের রাস্তা পার হওয়ার জন্য সিগন্যাল লাইট জ্বললে চলন্ত গাড়ি একটি নির্দিষ্ট সময়ের জন্য থেমে যাবে। এইখানের যে জ্যামজট ছিল তা অনেক বাজেভাবে ছিল। কলেজের স্টুডেন্টদের যাইতে অসুবিধা হইতো, পারাপার করতে অসুবিধা হইতো, তো এটা হয়ে অনেক ভালো হয়েছে। গভর্নমেন্ট কখনোই আপনাকে হাতে ধরে শেখাবে না, সেটা আপনার মধ্যে থেকে চেঞ্জটা আসতে হবে। এখন যত রাস্তা দেখাই দিচ্ছে সেটা আমরা যদি দেখতে চলতে পারি সেভাবে আমরা ভালো। জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি পরিদর্শন শেষে ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান মোহাম্মদ সরওয়ার বলেন, এই প্রকল্পের মাধ্যমে ঢাকার রোড সেফটি প্রজেক্টের উদ্দেশ্য বাস্তবায়িত হবে। ঢাকা রোড সেফটি প্রজেক্ট, সেই প্রজেক্টের উদ্দেশ্য বাস্তবায়ন হবে। একদিকে পথচারীরা দুর্ঘটনার হাত থেকে বাঁচবে, অপরদিকে আমাদের গাড়ি চলাচলও অব্যাহত থাকবে। না হলে দেখা যায় যে কন্টিনিউয়াস লোক পার হয় এবং কন্টিনিউয়াস গাড়ি চলাচল ব্যাহত হয়। This is one of the pilot project to understand the well environment for the pedestrian crossing as well as the driver stopping based on the signal. গত 20 এপ্রিল শুরু হওয়া পরীক্ষামূলক এই কার্যক্রম চলবে আগামী 8 মে পর্যন্ত। সিগন্যাল লাইট সিস্টেম চালু করেছি 20 তারিখ থেকে আগামী 8 তারিখ পর্যন্ত চলবে। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। কুষ্টিয়ার কৃষ্টি ও সংস্কৃতির হারানো ঐতিহ্য ফেরাতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম চেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম আয়োজিত এজিএম ও অভিষেক অনুষ্ঠানে এমন প্রত্যাশা করেন তিনি। এতে বিদায়ী কমিটির সংবর্ধনা আর নতুন কমিটিকে বরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি রেজওয়ানুল হক রাজা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি শেখ সাদি, কুষ্টিয়া সাংবাদিক ফোরামের বিদায়ী সাধারণ সম্পাদক আদিত্য শাহিন সহ ঢাকায় কর্মরত কুষ্টিয়ার সকল স্তরের গণমাধ্যম কর্মীরা। ফোরামের সভাপতি আবু বকর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে রনক রিজভী। আবারও দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে ৫১,৩০০ ছাড়িয়েছে প্রাণহানি। অন্যদিকে কয়েকটি অঞ্চলে দাবানলে ছড়িয়ে পড়ায় জরুরি বৈঠক ডেকেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় ৭ শতাধিক ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনি নিধনে হাইনার মতো নগ্ন উল্লাসে মেতেছে ইসরায়েল। তাদের হিংস্রতা থেকে রেহাই পাচ্ছেন না দুধের শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা কেউই। বুধবার রাতভর হামলা চালিয়ে গাজার আরও ৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এতে ১.৫ বছরেরও বেশি সময় উপত্যকাটিতে ৫১,৩০০ ছাড়িয়েছে প্রাণহানি। স্মরণকালের ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। প্রবল বাতাসের কারণে বেইত শেমেশ সহ কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়ে সর্বগ্রাসী আগুন। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে প্রশাসন। এইসব এলাকায় বন্ধ রাখা হয়েছে যান ও ট্রেন চলাচল। করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় আগুনে পুড়ে গেছে ৭ শতাধিক ঘর। স্থানীয় সময় বুধবার রাজধানী ম্যানিলার বারাঙ্গে ৬৫০ বন্দর এলাকায় সূত্রপাত হওয়া আগুন নিমেষেই চারপাশে ছড়িয়ে পড়ে। ৯ ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ৭ শতাধিক ঘর। এদিন ম্যানিলার টন্ডর ম্যারিয়ন্সের স্ট্রিটে আরেকটি অগ্নিকাণ্ডে ছাই হয়ে যায় ৫ শতাধিক ঘরবাড়ি। ২ ঘটনায় গৃহহীন হয়েছে ২,৫০০ পরিবার। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।
চলতি বছরে হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। এ বছরের বদলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে 2026 সালে। চলতি বছরের জুন জুলাইতে শ্রীলঙ্কা হবার কথা ছিল সাফের 15তম আসর। হোম আর অ্যাওয়ে ম্যাচের আয়োজনের সিদ্ধান্ত নেয় সাফ কর্তৃপক্ষ, কিন্তু এর জন্য আরও কিছু ব্যবস্থাপনা দরকার হওয়ায় পিছিয়ে দেওয়া হয়েছে এই আয়োজন। তবে 2026 সালের কখন হবে টুর্নামেন্টটি তা স্পষ্ট জানায়নি সাফ কর্তৃপক্ষ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে বর্তমান সভ্যতা। 3-0 তত্ত্ব দিয়ে প্রধান উপদেষ্টা, বাংলাদেশের উন্নয়নে কাতারের কাছে বিনিয়োগ প্রত্যাশা। ষষ্ঠ নির্বাচনে প্রয়োজনীয় সহায়তা দেবে অস্ট্রেলিয়া, সাংবিধানিক ক্ষমতার মধ্যে থাকা কাজ গোছানোয় ব্যস্ত কমিশন। শ্রমিকদের নিয়ে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে বললেন সংস্কার কমিশন প্রধান। লেজুর বৃত্তির মানসিকতাকে দায়ী করছেন রাজনীতিকরা। এবং জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে ফের তলানিতে ভারত পাকিস্তান সম্পর্ক, 5টি কড়া সিদ্ধান্ত দিল্লির, পাল্টা ব্যবস্থা নেবে ইসলামাবাদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।